গ্রামের মাটির নিচ থেকে উঠে আসছে একের পর এক মানুষের মাথা কাটা দেহ। পুলিশ যখন এই হত্যাকাণ্ডের তদন্ত করতে আসে তখন তাদেরকে বিবস্ত্র করে বন্দী করে রাখা হয়। এই নারকীয় ঘটনা এখানেই শেষ নয়। একটি নয়, দুইটি নয়, পুরো 40টি গ্রাম ওই সন্ত্রাসী বাহিনীরা দখল করে নিয়েছে। সেই সঙ্গে এই গ্রামটা বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। কিন্তু কি রয়েছে ওই গ্রামে? আর এতগুলো মানুষ যারা মেরে ফেলল, পুলিশই বা তাদেরকে কি করছে? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি জাটের কথা। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে মনোযোগ সহকারে বসে পড়ুন। শুরু করছি আজকের ছায়া গল্প। মুভির শুরুতেই দেখা যায় 2019 সালের একটি দৃশ্য, যেখানে শ্রীলঙ্কায় কিছু মানুষদেরকে নিয়ে আসা হয়েছে খোরাখুরি করার জন্য। শ্রীলঙ্কা সেনাবাহিনী খোঁজ পেয়েছে এখানে একটা গুপ্তধন রয়েছে। এখানে দেখানো হয় এই সিনেমার প্রধান ভিলেন রণবীরকে। এখানে তার সঙ্গে তার ছোট ভাই এবং দুইজন সহযোগী রয়েছে। তারা অনেক খোরাখুরির পর ওই গুপ্তধন পেয়ে যায়। রণবীর তখন বলে, এই গুপ্তধন যদি আমরা ওদেরকে দিয়ে দিই তাহলে আমাদেরকে সারা জীবন দিনমজুরি থাকতে হবে। এজন্য রণবীর এবং তার ভাই মিলে সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। সেনাবাহিনীকে মেরে তাদের অস্ত্র নিয়ে তাদেরকে মারতে শুরু করে। আর সেই খাজানা নিয়ে নদী পার হয়ে ইন্ডিয়াতে চলে আসে। ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে পৌঁছানোর পর প্রথমে তারা সোনার বক্সগুলো লুকিয়ে রাখে। এরপর সেখানকার স্থানীয় পুলিশরা তাদেরকে ধরে নেয়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারে তারা শ্রীলঙ্কান। রণবীর তখন বুঝতে পারে এই পুলিশদেরকে টাকা দিয়ে কেনা যাবে। তখন সে ওই গুপ্তধন থেকে কিছু সোনা তাদেরকে দিয়ে দেয় এবং তাদেরকে ইন্ডিয়ান নাগরিক এবং থাকার জন্য ব্যবস্থা করে দিতে বলে। পুলিশ এতগুলো ঘুষ পেয়ে তাদেরকে ইন্ডিয়ান নাগরিক বানিয়ে দেয়। সেই সঙ্গে থাকারও ব্যবস্থা হয়ে যায়। রণবীর তখন তার ভাইদের নিয়ে ওই এলাকায় থাকতে শুরু করে। ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। আশেপাশের গ্রাম সহ প্রায় 30টি গ্রামকে তারা দখল করে নেয়। রণবীরের বিরুদ্ধে যারাই দাঁড়াতো তাদেরকেই হত্যা করে ফেলতো। তাই নির্মম অত্যাচারের জন্য সবাই তাদেরকে ভয় পেত। ধীরে ধীরে এই গ্রামে তাদের রাজত্ব কায়েম করতে শুরু করে। ইয়াং ছেলেপেলেদের যাদের টাকার প্রয়োজন ছিল তাদেরকে টাকা, যাদের মাদক প্রয়োজন ছিল তাদেরকে মাদক দেয়। আর সবাইকে একটি করে বাইক উপহার দেয় তার দলে যোগ দেওয়ার জন্য। এরপর 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। দিল্লির রাষ্ট্রভবনকে দেখানো হয়। প্রধানমন্ত্রীর কাছে একটা পার্সেল এসেছে। প্রধানমন্ত্রীর কর্মকর্তারা সেটা দেখতে পায় আর প্রেসিডেন্ট বাসুন্ধরাকে সেটা দেখার জন্য অনুরোধ করে। তারপর সেই বক্সটা খুলে সেখানে কিছু মানুষের কাটা আঙুল দেখতে পায়। আর সেখানে একটা চিঠি পাওয়া যায়। চিঠিতে ছোট একটা বাচ্চা লিখেছে সে এবং তার গ্রামবাসীরা খুবই বিপদে আছে। সে স্কুলের বইতে পড়েছে যে সবচাইতে ক্ষমতাধর হচ্ছে প্রেসিডেন্ট। সে চাইলে যে কোনো কিছু করতে পারে। তাই সে তাকে চিঠি লিখেছে। সে প্রেসিডেন্টকে বলে তাড়াতাড়ি যেন সে তাদের গ্রামে চলে আসে, কারণ গ্রামবাসীরা এবং তারা খুবই বিপদে আছে। বিপদ কতটা ভয়ঙ্কর সেটা বোঝার জন্য গ্রামের লোকজন সেখানে তাদের আঙ্গুল কেটে দিয়েছে। এরপরেও যদি প্রেসিডেন্ট তাদেরকে সাহায্য না করে তাহলে তারা নিজেদের মাথা কেটে তার কাছে পাঠিয়ে দেবে। প্রেসিডেন্ট এই চিঠি পড়ার পর বুঝতে পারে তাদের বিপদ কতটা ভয়ানক। এটাও বুঝতে পারে সেখানকার স্থানীয় পুলিশ এবং ওই এলাকার রাজনীতিবিদরা তাদেরকে হেল্প করছে না, যে কারণে সরাসরি প্রেসিডেন্টের কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছে। সে কারোর উপর ভরসা না করে তার স্পেশাল ফোর্স থেকে একজন সিবিআই অফিসার সেখানে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেয়। তাই সে সিবিআই এর উচ্চ কর্মকর্তাকে ডাকে। সে আজ পর্যন্ত অনেক বড় বড় ডিল হ্যান্ডেল করেছে। তার নাম সত্যজিৎ মূর্তি। প্রেসিডেন্ট তাকে স্পেশাল পাওয়ার দেয় আর বলে, যাও সেখানে গিয়ে দেখো সেখানে কি হয়েছে, আর সেখানে গিয়ে সরাসরি আমাকে রিপোর্ট করবে। সত্যজিৎ মূর্তি প্রেসিডেন্টের কথা শুনে সেখানকার অবস্থা কিছুটা অনুধাবন করতে পারে। সত্যজিৎ ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সেন চলে আসে গ্রামে। প্রেসিডেন্টকে চিঠি লেখার সময় যারা হাতের আঙুল কেটে দিয়েছিল দেখা যায় তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর সেই সময় ওখানে একজন পুলিশ কর্মকর্তা নতুন জয়েন করেছে। সে তখন ওই খুনগুলোর ব্যাপারে তদন্ত করতে যায়। মহিলা পুলিশ কর্মকর্তা সবার কাছে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাদের মধ্যে এতটাই ভয় ছিল যে গ্রামের কোনো ব্যক্তি ওই লাশগুলোর পরিচয় সম্পর্কে বলছিল না। একসময় কান্না চেপে ধরে না রাখতে পেরে গ্রামের মহিলারা তাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে কান্না করতে শুরু করে। আর তখনই ছোট একটা বাচ্চা চিৎকার করে বলে ওঠে, এদের সবাইকে খুন করেছে রণবীর। মহিলা পুলিশ অফিসার যার নাম বিজয় লক্ষ্মী, সে তখন রণবীরকে অ্যারেস্ট করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ ফোর্স যখন জানতে পারে তারা রণবীরকে অ্যারেস্ট করার জন্য যাচ্ছে তখন মহিলাদেরকে সেখানে যাওয়ার জন্য বারণ করা হয়। বিজয়লক্ষ্মী তখন সবাইকে বলে, ভয় নেই, তোমরা ডিউটি পালন করো আমার সঙ্গে। তখন একজন পুলিশ কনস্টেবল বলে ওঠে, ডিউটি পালনের আগে জীবন বাঁচানো উত্তম। এই বলে সেখানে সব কনস্টেবল পালিয়ে যায়। কিন্তু বিজয়লক্ষ্মীর সঙ্গে কিছু মহিলা পুলিশ অফিসার সেখানে থেকে যায়। তারা তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। বিজয়লক্ষ্মী আর মহিলা কর্মকর্তা তার বাড়িতে চলে যায়। গিয়ে গাড়ি থেকে নেমেই রণবীরের গুন্ডাদেরকে মারতে শুরু করে। এক পর্যায়ে রণবীরের বউ বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। তার নাম হলো ভারতী। ভারতীর যখন জানতে পারে তার স্বামীকে ধরার জন্যই এরা এসেছে তখন সে তার পালা গুন্ডাদেরকে দিয়ে পুলিশদেরকে মারতে শুরু করে এবং তাদেরকে বিবস্ত্র করে ফেলে। মহিলা অফিসাররা নিজেদেরকে বাঁচানোর জন্য গোপন একটা ঘরে গিয়ে শেল্টার নেয়। ভারতী তাদেরকে বোঝানোর চেষ্টা করে রণবীর কি জিনিস, তার রাজত্ব কি জিনিস। এরপর পুলিশ কর্মকর্তারা প্রার্থনা করতে থাকে তাদেরকে যেন কেউ এখান থেকে বাঁচিয়ে নেয়। তারা একদমই ভেঙে পড়ে আর কান্না করতে শুরু করে। এরপরই এই সিনেমার প্রধান চরিত্রকে দেখানো হয়। তার নাম হলো জাট।
সে মূলত ভ্রমণ করতে পছন্দ করে, তাই সে ট্রেন ভ্রমণ করার জন্য বেরিয়েছে। ট্রেনের যান্ত্রিক ত্রুটির জন্য অন্ধ্রপ্রদেশে স্টেশনে এসে থেমে যায়। এই সময় তার প্রচণ্ড ক্ষুধা লাগে। আশেপাশে জিজ্ঞাসা করার পর জানতে পারে দূরে একটা ধাবা রয়েছে। সে সেখানে গিয়ে কিছু খেতে শুরু করে। তখনই সেখানে কিছু গুন্ডারা চলে আসে আর ওই বুড়ি দোকানদারকে ডিস্টার্ব করতে শুরু করে। আর তারা হোটেলে ঢোকার সময় জাটের খাবার নিচে ফেলে দেয়, কিন্তু এই বিষয়ে তাদের কোনো গুরুত্বই নেই। জাট এতে কিছুটা ক্ষিপ্ত হয় আর সে উঠে গিয়ে ওই গুন্ডাদেরকে বলে, ভাই আমি খাচ্ছিলাম আর খাবারটা তোমরা ফেলে দিলে, তাই তোমরা এখন আমাকে সরি বলো। তখন গুন্ডারা হাসতে থাকে আর বলে, তুই কোথায় আছিস, তুই কি জানিস কার কাছে কি চাইছিস তাকে তুই বলতে পারিস? কিন্তু তারা সরি না বলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, মারধর করতে শুরু করে। জাটও তখন তাদেরকে মারতে শুরু করে এবং তাদেরকে এমন মারধর দিতে শুরু করে, ভয় পেয়ে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। শেষমেশ একজন বলে, তুই আমাকে মারছিস, তুই জানিস না আমি কার লোক? আমার ভাই যদি জানতে পারে তোকে জ্যান্ত কবর দিয়ে দেবে। জাট বলে, ঠিক আছে, তার মানে তোর ভাই আমাকে সরি বলবে, চল তোর ভাইয়ের কাছে। জাট তাদেরকে সাথে করে নিয়ে রামের বাড়িতে চলে যায়। মানে এই রাম হচ্ছে গুন্ডাদের বস। রাম এই অঞ্চলের একজন রাজনীতিবিদ, তার এলাকায় খুবই ভালো প্রভাব রয়েছে। জাট যখনই তার বাড়িতে ঢুকছিল তখন সে দেখতে পায় টাকা ভর্তি বক্স নিয়ে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে, কিন্তু সে ওইদিকে লক্ষ্য না করে রামের কাছে গিয়ে বলে, তোমার লোকেরা আমার খাবার ফেলে দিয়েছে, আমি তাদেরকে সরি বলতে বলেছি। এরপর তাদেরকে যখন মারছি তখন তারা তোমার নাম বলেছে, তুমি নাকি সরি বলবে, তুমি তাহলে সরি বলো, আমি এখান থেকে চলে যাই। রামও তখন ওই গুন্ডাদের মতো হাসি ঠাট্টা করতে শুরু করে আর তার গুন্ডাদেরকে বলে ওকে মারতে। জাটও তখন ক্ষিপ্ত হয়ে যায় এবং ওদের সবাইকে রাম ধোলাই দেয়, সেই সঙ্গে রামকেও মারতে শুরু করে। রাম মার খেয়ে সরি না বলে সেও তার বসের নাম বলে দেয়। এখানে তার বসের নাম হলো সমুলু। জাট তখন বলে, ঠিক আছে, তোর বসের কাছেই যাব। এই বলে সে রামকে নিয়ে তার বসের কাছে চলে যায়। সে একটা সরকারি অফিসে ছিল, যদিও এটা ছিল ছুটির দিন, তবুও সরকারি কর্মকর্তাদের দিয়ে জোর করে অফিস খোলা রেখেছে আর মানুষজনের জমে রেজিস্ট্রি করে নিচ্ছে। যেসব সরকারি কর্মকর্তা তাদের কথা শুনছিল না তাদেরকে মারধর করতে শুরু করে। রামকে নিয়ে জাট সেখানে উপস্থিত হয়। এরপর সে সমুলুকে সব ঘটনা খুলে বলে। সমুলু হাসতে থাকে জাটের কথা শুনে। অন্যদের মতো সেও তাকে মারতে শুরু করে, কিন্তু জাট এখানেও ক্ষিপ্ত হয়ে যায় আর সমুলু সব লোকজনকে মারতে শুরু করে। সমুলু মার খাওয়ার পর সে তার ভাইয়ের নাম বলে। সে বলে, তুই জানিস না আমার ভাইয়ের নাম কি? আমার ভাই যদি জানতে পারে তুই আমার গায়ে হাত তুলেছিস তোর গলা কেটে মেরে ফেলবে। জাট তখন বলে, ঠিক আছে, চল তোর ভাইয়ের কাছে, দেখি তোর ভাইকে। তোমরা তো বুঝতেই পারছো সমুলু কিন্তু রণবীরের ছোট ভাই। জাট তখন সমুলুকে নিয়ে রণবীরের বাড়িতে চলে যায়। রণবীর সামনে আসার পর জাট সব ঘটনা তাকে খুলে বলে। রণবীর ঝামেলা না করে জাটকে সরাসরি সরি বলে দেয়। সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কিন্তু জাট অনেক খুশি হয়ে যায়। জাট বলে, লাভ ইউ স্যার, এজন্যই আপনি বস। কয়েকবার লাভ ইউ বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু তখন সে লক্ষ্য করে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তার ড্রেস ছেঁড়া অবস্থায় পড়ে আছে। সে আবারও ফিরে আসে এবং সে লক্ষ্য করে সব ড্রেসগুলো পুলিশ কর্মকর্তাদের। সে সবকিছু পুনরাবৃত্তি করতে শুরু করে। প্রথমে রামের বাড়িতে টাকা দেখতে পায়, পরে সমুলু সরকারি অফিসে 2 নম্বরই কাগজপত্র তৈরি করতে থাকে। এরপরে পুলিশ কর্মকর্তাদের কাপড় ছেঁড়া অবস্থায়। জাট বুঝে যায় এখানে বড় কোনো একটা ঝামেলা হচ্ছে। রণবীর তখন জাটকে বলে, তুমি সরি চেয়েছিলে, আমি তোমাকে সরি বলে দিয়েছি, এখন তুমি চলে যাও। কিন্তু জাট বুঝতে পারে এখানে পুলিশ কর্মকর্তারা আটকে আছে, তাই সে তাদেরকে খুঁজতে থাকে। আর তখনই রণবীরের লোকজন তাদেরকে হামলা করতে শুরু করে। জাটও তখন তাদেরকে মারতে শুরু করে। এক পর্যায়ে সেই মহিলা কর্মকর্তাদের খুঁজে পায় এবং তাদের ড্রেস তাদেরকে দিয়ে দেয়। মহিলা পুলিশ কর্মকর্তারা ড্রেস পরে বাইরে চলে আসে। রণবীর আর জাট মুখোমুখি হয়। রণবীরের ওয়াইফ তাকে বুঝায় এইভাবে তার মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই। রণবীর তখন তাকে বলে, ঠিক আছে, তুই এই মহিলা কর্মকর্তাদের নিয়ে এখান থেকে চলে যাচ্ছিস যা, কিন্তু এই বাড়ি থেকে বের হওয়ার পর পদে পদে তুই রণবীরকে খুঁজে পাবি। সন্ধ্যার মধ্যে তুই মেয়েদেরকে নিয়ে আবারও এখানে চলে আসবি আর নিজের জীবন ভিক্ষা চাইবি, কারণ এই পুরো এলাকা রণবীরের রাজত্ব। এই পুরো এলাকা রণবীর কিলোমিটার দিয়ে নয়, লাশ দিয়ে তৈরি করেছে। জাট তার কথা ইগনোর করে মহিলা পুলিশদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। জাট সেখান থেকে চলে যাওয়ার পর রণবীরের মা তাকে বলে, তোর ছোট ভাইকে মেরেছে, তারপর তুই ওকে কেন ছেড়ে দিলি? রণবীর তখন বলে, আমি ওকে ছেড়ে দেইনি, সে পুরো দুনিয়ার সামনে আমার ভাইকে মেরেছে। আমি যদি এই ঘরের মধ্যে তাকে মেরে ফেলি তাহলে পুরো দুনিয়া জানবে না। প্রথমে আমি তাকে হাঁটুতে নামাবো, তারপরে পুরো দুনিয়ার সামনে তার গলা কেটে মেরে ফেলবো। পুরো দুনিয়া জানবে রণবীরের ছোট ভাইয়ের গায়ে হাত দিলে কি হয়। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, রণবীর তো তার ছোট 2 ভাইকে নিয়ে এখানে এসেছিল, তাহলে তার মা এবং ওয়াইফ কোথা থেকে আসলো? রণবীর যখন তার প্রভাব বিস্তার করছিল তখন প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কা থেকে তার মা এবং বউকে নিয়ে আসে আর এখানেই তার সাম্রাজ্য বিস্তার করে। যার যখন মহিলা পুলিশদেরকে নিয়ে যাচ্ছিল রণবীরের লোকজন তখন তাদের উপরে হামলা করতে শুরু করে। অনেক লড়াই করার পর তারা সেখান থেকে উদ্ধার হয়, কিন্তু একজন মহিলা পুলিশ কর্মকর্তা খুব বেশি আহত হয়ে যায়। যার তার চিকিৎসা করানোর জন্য গ্রামের মধ্যে ঢোকে।
কিন্তু এই গ্রাম ছিল শ্মশানের মতো, কোনো মানুষই সেখানে নেই। তখন মহিলাটি পানি পান করতে চায়, কিন্তু সেখানে পানিও পাচ্ছিল না। হঠাৎ এক বুড়ি পানি নিয়ে আসে, কিন্তু পুলিশ কর্মকর্তা পানি খাওয়ার আগেই মারা যায়। তার মৃত্যু দেখে সবাই হতাশ হয়ে যায়। যার তখন লক্ষ্মীকে জিজ্ঞাসা করে, এখানে হচ্ছেটা কি, তোমরা কেন তাকে অ্যারেস্ট করতে গেলে, আর এই গ্রামের অবস্থা এরকমের কেন? লক্ষ্মী তখন বলে, রণবীর হলো এই গ্রামের ত্রাস। আশেপাশের 30টি গ্রাম সে দখল করে নিয়েছে। এখানে মানুষ মারা আর পাখি মারা সমান। কিছুদিন আগেও সেখানে 10 থেকে 20 জন মানুষের মাথা কেটে ফেলা হয়েছে। আমি ওইসব মানুষদেরকে বলছিলাম আমি তোমাদেরকে ন্যায্য বিচার পাইয়ে দেব, তাই আমি রণবীরকে আটক করতে গিয়েছিলাম। আর তখনই রণবীরের ওয়াইফ আমাদের এই অবস্থা করে ফেলে। এখানে রণবীরের ওয়াইফের কাছ থেকে আমরা বিশাল একটা সত্য জানতে পারি। রণবীর কেন হঠাৎ করেই এত লোকজনকে মারছে? তার আসল উদ্দেশ্য হলো এই গ্রাম দখল করে নেওয়া, তার নিজের নামে এই গ্রামটি লিখে নেওয়া। কারণ সুইজারল্যান্ডের এক বিজনেস ম্যাগনেট পারমাণবিক বোমার ব্যবসা করে, আর পারমাণবিক বোমার জন্য ইউরেনিয়াম খুবই দরকার। পুরো বিশ্বে ইউরেনিয়াম রয়েছে খুবই কম সংখ্যক, তাই বিকল্প হিসেবে থোরিয়ামকে তারা চিহ্নিত করেছে। আর স্যাটেলাইটের মাধ্যমে তারা এই তথ্য খুঁজে পেয়েছে, আর সেটি এই প্রদেশের মাটির নিচেই আছে। তাই তারা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কল করে আর বলে থোরিয়াম তোমাদের প্রদেশেই পাওয়া যাবে। আর আমরা সেটি যাচাই বাছাই করে দেখেছি। যেহেতু ইন্ডিয়ান সরকার এসব তোলার পারমিশন দিবে না, তাই তুমি যদি এই জায়গা আমাদের দিয়ে দিতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে। মিনিস্টার এতে অনেক লোভে পড়ে যায় আর এই জায়গা দখল করার জন্য রণবীরকে হায়ার করে। রণবীরকে 25,000 কোটি টাকার অফার করা হয়। রণবীর এত টাকার অফার পেয়ে এই গ্রাম সহ পাশের গ্রামে ঝাঁপিয়ে পড়ে। যারা রণবীরের কাছে জমি বিক্রি করতে চায় তাদের জমি কিনে নেয়, আর যারা বিক্রি করতে চায় না তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়। এভাবেই অনেক গ্রাম সে শ্মশান বানিয়ে ফেলেছে। সেখানকার বাসিন্দাদের সেখান থেকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে। যাদেরকে মেরে ফেলেছে তাদের নামে 2 নম্বরী কাগজপত্র তৈরি করে ফেলেছে। আর শুরুতে যে বাচ্চাটিকে দেখেছিলাম প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে, সেখানকার কিছু নির্যাতিত লোকেরা নিজেদের হাতের আঙুল কেটে প্রেসিডেন্টকে পাঠাচ্ছিল। হাতের আঙুল কাটার কারণ ছিল রণবীর যেন হাতের আঙুলের ছাপ না নিতে পারে। জাট বিজয় লক্ষ্মীর এসব কথা শুনে অবাক হয়ে যায়। সে প্রতিজ্ঞা করে এসব গ্রামবাসীদেরকে মুক্ত করে ছাড়বে। এরপর সে প্রথমেই চলে যায় পুলিশ স্টেশনে রণবীর এবং তার ভাইয়ের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য। আর সেখানে পুলিশরা যখন জানতে পারে যে রণবীর এবং তার ছোট ভাইয়ের নামে কমপ্লেন করতে এসেছে, তখন তারা হাসি ঠাট্টা করতে শুরু করে। এরপর জাট বলে সে কিভাবে সরি বলিয়েছে। এর জন্য বেশ কিছু কর্মকর্তা তাকে দেখে ভয় পেতে শুরু করে, কিন্তু পুলিশ অফিসাররা তার কথায় বিশ্বাস করতে চায় না। সেখানে তখন বিজয় লক্ষ্মী এবং অন্যান্য মেয়েরা চলে আসে, আর তাদেরকে দেখে পুলিশ অফিসাররা হাসতে শুরু করে। জাট তখন সেগুলো আর সহ্য করতে পারে না। সে পুলিশদের উপরে আক্রোশ দেখায়। পুলিশের সবাই মিলে জাটকে আটকায় এবং তাকে অনেক মারধর করতে শুরু করে। এরপর সুমুলুকে ফোন করে পুলিশ স্টেশনে আসার জন্য। সুমুলু জাটের সম্পর্কে জানতে পেরে সেখানে চলে আসে। থানায় এসে সে জাটের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জাট তখন তার শক্তি খাটিয়ে শিকল খুলে ফেলে আর সকলকে মারতে শুরু করে। রণবীরের ভাই সহ পুলিশদেরকে মেরে ফেলে এবং সেই মহিলা পুলিশদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। রণবীর তখন তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে থানায় চলে আসে এবং সে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়। আর সে প্রতিজ্ঞা করে জাটকে মেরেই ফেলবে। আর এর মধ্যেই মাঝে মাঝে সত্যজিৎ মূর্তিকে দেখানো হয় সে এই প্রদেশের মাঝামাঝি চলে এসেছে। মিনিস্টারও তখন তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সে পাত্তা দেয় না। ইতিমধ্যে সে রণবীর সম্পর্কে জানতে শুরু করেছে। তার অতীত সম্পর্কে জেনে গেছে। সে মূলত একজন টেরোরিস্ট ছিল। শ্রীলঙ্কায় তার একটি সন্ত্রাসী বাহিনী ছিল। শ্রীলঙ্কার সেনাবাহিনীরা তাদেরকে অ্যারেস্ট করে আর তাদের সদস্যদের মধ্যে বেশিরভাগ মানুষকে মেরে ফেলে এবং পরবর্তীতে দিনমজুর হিসেবে কাজে লাগায়। এরপরে প্রভাব খাটিয়ে সে ইন্ডিয়া চলে আসে। সত্যজিৎ মূর্তি এসে বুঝতে পারে এখানে তার তাণ্ডব বেশি। সে একা বা পুলিশ দিয়ে এখানে কিছুই হবে না, তাই সে মিলিটারি ফোর্সকে এসব বিষয় জানায়। কিন্তু মিলিটারি ফোর্স বলে তাদের সেখানে পৌঁছাতে 1 ঘন্টারও বেশি সময় লাগবে। সত্যজিৎ বলে আরও কম সময়ের মধ্যে আসতে হবে, কারণ খুব দ্রুতই তাকে অ্যারেস্ট করতে হবে। মিলিটারি অফিস থেকে বলা হয় তাদের একজন আর্মি সেখানে উপস্থিত আছে, আমরা তাকে ইনফর্ম করে দিচ্ছি। সত্যজিৎ বলে রণবীরকে সহজভাবে নেওয়া যাবে না, আর একজন আর্মি এসে কিছুই করতে পারবে না। সে খুবই বড় মাপের টেরোরিস্ট। তখন মিলিটারি হেডকোয়ার্টার থেকে বলা হয় আপনার আশেপাশে একজন মিলিটারি আছে যে দক্ষ সৈনিক। সে আজ পর্যন্ত কোনো মিশনে ব্যর্থ হয়নি। তার হিস্ট্রি যদি চেক করেন তাহলে দেখতে পাবেন সে হলো 1 ম্যান আর্মি। আর এই 1 ম্যান আর্মি অন্য কেউ নয়, সে হচ্ছে জাট নিজেই। সে আর্মির ব্রিগেডিয়ার, আর তার নাম হলো ব্রিগেডিয়ার বলরাম। সে জাট রেজিম বিলং করে। আপনি রিল্যাক্সে থাকেন, সে একাই রণবীরের মতো 10 জনকে হ্যান্ডেল করতে পারবে। আমরা তাকে এই বিষয়টি জানিয়ে দেব। সিন চলে আসে সেই মিনিস্টার এবং বিজনেসম্যানের কাছে। রণবীর কন্টিনিউয়ার ভর্তি করে সেই গ্রামের লোকজনকে জোরপূর্বক নিয়ে আসে আর সেখানেই তাদেরকে মারতে শুরু করে। আর এখানেই এন্ট্রি হয় ব্রিগেডিয়ার বলরামের। ইন্ডিয়ান আর্মির হেলিকপ্টার নিয়ে লোকজনদেরকে মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে রণবীরের সব লোকজনকে মেরে ফেলে। এবার জাট আর রণবীরের ফাইট দেখানো হয়। ফাইটের এক পর্যায়ে রণবীর তার কাছে হেরে যায় আর গ্রামবাসীরা সবাই মিলে তার গলায় ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলে। আর তখনই সেখানে সিবিআই অফিসার সত্যজিৎ চলে আসে। এইসব পরিস্থিতি দেখার পর সে প্রেসিডেন্টকে কল করে সব বলে দেয়। প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে এই রণবীরকে কে একাই শেষ করে দিল। সত্যজিৎ বলে সে আর কেউ নয়, আমাদের ব্রিগেডিয়ার বলরাম। সিনেমা শেষে সেই বাচ্চা মেয়েটিকে দেখানো হয় যে প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিল। সে জাটকে বলে আমি জানি প্রেসিডেন্ট তোমাকে পাঠিয়েছে, আমি অনুরোধ করব আমরা বিপদে পড়লে তুমি আবারও আমাদের কাছে চলে আসবে। জাট তখন বলে হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের কাছে চলে আসব। আর এই অ্যাকশন সুন্দর মুভিটা
মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটা? আমি খেয়াল করেছি আপনারা শুধু ভিডিওই দেখেন, লাইক অথবা সাবস্ক্রাইব করেন না। একটা লাইক করলে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু যখন আপনারা লাইক করেন তখন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন বাড়তে থাকে। আর ভিডিওটি ভালো লাগলে জাট লিখে কমেন্ট করতে পারেন।